নমস্কার, আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, এ পর্যন্ত আমার চ্যানেলে আমি অনেকগুলো ভূতের গল্প পড়ে শুনিয়েছি। তবে আজকে আপনাদের একটু অন্য ধরনের ভৌতিক গল্প পড়ে শোনাবো। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি নাস্তিক ছিলেন, প্রেতাত্মায় বিশ্বাস করতেন না, তিনি মারা যাবার পর প্ল্যানচেটে এসে কি কি কথা বলেছিলেন সেটাই পড়ে শোনাবো। গিরীন্দ্রনাথ সরকার পরলোকের অনেক কথা জেনে নিয়েছিলেন জানকীনাথ বসু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিদেহী আত্মার কাছ থেকে। শুনতে থাকুন। গিরীন্দ্রনাথ সরকার বাংলা সাহিত্যে স্বল্প পরিচিত হলেও ভূপর্যটক হিসেবে তার নাম অনেকেরই জানা। তিনি বহুকাল ব্রহ্মদেশে কাটিয়েছেন। পৃথিবীর প্রায় সব দেশেই তার ঘোরা। ব্রহ্মপ্রবাসে থাকতেই সাহিত্যিক শরৎচন্দ্রের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠেছিল। শরৎচন্দ্র সম্বন্ধীয় স্মৃতি কথার অপূর্ব ফসল তার ব্রহ্মদেশে শরৎচন্দ্র। শরৎচন্দ্রের সম্বন্ধে বহু অজানা তথ্যে পূর্ণ এই ৩৫৭ পৃষ্ঠার গ্রন্থটি। গিরীন্দ্রনাথের পুত্র সন্তোষময় তখন দেওঘরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়ত। সেখানে একটি বেলগাছ থেকে পড়ে গিয়ে ভূতাবিষ্ট হয়ে যায় এবং এই একই সময়ে পুরীর রাধানিবাসে গিরীন্দ্রনাথের কন্যা কমলার উপর অলৌকিক দৈব শক্তি ভর করে। কমলার অত্যাশ্চর্য ইচ্ছা শক্তি, দূরদর্শন, দিব্য দর্শন প্রভৃতি বিষয়গুলি দেখে পুরীর সকলেই বিস্মিত ও ভীত হয়ে পড়েন। গিরীন্দ্রনাথ অনেক ডাক্তার কবিরাজ ডেকে আনলেন, অনেক ওষুধপত্র, ঝাড়ফুঁক, কবচ মাদুলিও করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী বললেন, রাম নামে ভূত পালায়, দেখা যাক একাদশীর দিন নাম সংকীর্তন করে। তাও হলো। হোমা, কমলা যে সন্ন্যাসীদের সঙ্গে নাম কীর্তন করছে, কোথায় ভূত পালাবে তা নয়তো ভূতের মুখে রাম নাম। চারিদিকে এ সংবাদ লোকমুখে প্রচার হয়ে পড়ল। কলকাতায়ও ছড়িয়ে পড়ল এই অলৌকিক ব্যাপার। এরপর সপরিবারে ফিরে এলেন গিরীন্দ্রনাথ কলকাতার কালীঘাটের বাড়িতে। শরৎচন্দ্রের কানেও এ সংবাদ এসেছে, তার বন্ধুর পুত্র কন্যার ঘাড়ে ভূত চেপেছে। শুনে তিনি এলেন গিরীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে কালীঘাটে। বললেন, হ্যাঁ গো গিরিন, কি শুনছি, তুমি শুধু বিলেত ফেরত না, দুনিয়া ফেরত লোক, তুমি ভূত বিশ্বাস করো? গিরীন্দ্রনাথ হেসে বললেন, এখন ভূত আমার পুত শরৎদা। আমি আজ বছর ৫ থেকেই ভূতের বাবা সেজে বসে আছি। এ আবার যে সে ভূত নয়, বেলগাছের ব্রহ্মদত্তী। শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন, কমলার ব্যাপারটা কি? ওসব অতীন্দ্রিয় শক্তির খেলা। শরৎচন্দ্র বললেন, ঘটনাটি আমি যা শুনেছি, চোখে না দেখলে সহজে বিশ্বাস হয় না বলে তোমার কাছে শুনতে এসেছি। তুমি শুনলে কোথা থেকে? সে সময় সাহিত্যিক কুসুমবন্ধু সেন ছাড়া আর তো কেউ কলকাতার লোক আমার ওখানে ছিলেন না। শরৎচন্দ্র জিজ্ঞেস করলেন, যারা ঘটনাগুলো চোখে দেখেছে তারা কি সবাই পুরীর লোক? ভূতে অবিশ্বাসী শরৎচন্দ্রের কেমন যেন সন্দেহ ভরা চোখ। গিরীন্দ্রনাথ বললেন, না, সবাই পুরীর লোক হবে কেন? সেখানে ছিলেন সুভাষচন্দ্রের বাপ মা, পাটনা হাইকোর্টের জজ রায় বাহাদুর
অমরনাথ চ্যাটার্জি, পুরীর ডেপুটি ম্যাজিস্ট্রেট মনমথনাথ বসু, লখনৌ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রায় বাহাদুর জ্ঞানেন্দ্র চক্রবর্তী, রায় সাহেব উপেন্দ্রনাথ দে, সাহিত্যিক কুসুম বন্ধু সেন, সাহিত্যিক কুমোদ বন্ধু সেন, এরা সবাই কমলার ভৌতিক কাণ্ড কারখানা দেখেছেন। শরৎচন্দ্র বললেন, এ খবরগুলো খবরের কাগজে দিচ্ছ না কেন? কি হবে সাধারণের কাছে প্রকাশ করে? গিরীন্দ্রনাথ বললেন, হয়তো কিছু হবে না, এমন লোক তো ঢের আছে যারা এই অলৌকিক কথাগুলো শুনলে গবেষণা করার সুযোগ পেত। গিরীন্দ্রনাথ বললেন, আজ সকালে বোম্বাইয়ের প্রসিদ্ধ পরলোক তত্ত্ববিদ মিস্টার ভিডি ঋষি ও তার স্ত্রী কমলাকে দেখতে এসেছিলেন। তারা সব দেখে শুনে এই ঘটনাগুলো তার স্পিরিচুয়াল বুলেটিনে প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু আমি নিষেধ করেছি। শরৎচন্দ্র জিজ্ঞেস করলেন, মিস্টার ঋষি লোকটি কে? গিরীন্দ্রনাথ ঋষির পরিচয় দিলেন শরৎচন্দ্রের কাছে। তিনি একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, বিএ এলএলবি। 1919-এ তার প্রথম স্ত্রী সুভদ্রার মৃত্যু হয়। স্ত্রীর অকাল বিয়োগে ভদ্রলোক খুবই আঘাত পান। জন্মিলে মৃত্যু অনিবার্য। দেহ নষ্ট হলেও আত্মা অবিনশ্বর, এসব কথা তিনি জানেন, কিন্তু শান্তি কোথায়? পাশ্চাত্য দেশে পরলোক তত্ত্ব সম্বন্ধে যেসব আধুনিক গবেষণা চলছে তার সন্ধান নিলেন, অনেক বইপত্র পড়লেন। স্যার অলিভার লজের বই থেকে তিনি জানতে পারলেন মৃত্যুর পরেও আত্মা বর্তমান থাকে। 1920-তে মিস্টার ঋষি আবার বিয়ে করেন। এরপর স্বামী স্ত্রী দুজনেই পরলোক তত্ত্ব বিষয়ে দারুণ মেতে ওঠেন। নানান পরীক্ষা নিরীক্ষা চলে গবেষণা। এখন এরা এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে পরলোকতাত্ত্বিক হিসাবে এদের জুড়ি নেই। এরা দুজনেই ভালো মিডিয়াম। তার সঙ্গে প্ল্যানচেটে বসলে নিমিষের মধ্যে যে কোনো অশরীরী আত্মার সঙ্গে কথাবার্তা বলা যায়, এমনকি তাদের কণ্ঠস্বরও শুনতে পাওয়া যায়, যা ছায়ামূর্তিও দেখা যায়। বলো কি, তুমি এর কোনো প্রত্যক্ষ প্রমাণ পেয়েছো? শরৎচন্দ্রের বিস্ময়। নিশ্চয়ই। গিরীন্দ্রনাথ বললেন, আমি আমার বন্ধু রায় সাহেব হরিসাধন মুখার্জি আর মিস্টার ও মিসেস ঋষি, এই চারজনে একদিন সার্কেলে বসি। মিস্টার ঋষি শান্তভাবে ইংরেজিতে একটি সুন্দর প্রার্থনা করার পর আমার হাতে কাগজ পেন্সিল দিয়ে পরলোকগত কোনো পবিত্র আত্মার চিন্তা করতে বললেন। আমি কিছুক্ষণ তন্ময় হয়ে আমার আত্মীয় সুভাষচন্দ্রের পিতা জানকী বাবুর মূর্তির ধ্যান করি। সুভাষচন্দ্রের সঙ্গে তোমার সম্পর্ক আছে? জিজ্ঞাসা করলেন শরৎচন্দ্র। হ্যাঁ, আছে। আমার স্ত্রী সুভাষচন্দ্রের মায়ের সম্পর্কিত খুড়তুতো বোন। জানকী বাবু আমার ভাইরা ভাই হলেও আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। পুরীতে 5 বছর একসঙ্গে কাটিয়েছি। তারপর শরৎচন্দ্রের জিজ্ঞাসা, আমরা যে টিপয়টাকে নিয়ে টেবিলে বসেছিলাম, হঠাৎ দেখি তার একটি পায়া শূন্যে উঠে বারবার শব্দ করছে। বুঝলাম আত্মা এসেছে। আমি প্রশ্ন করলাম, কে আপনি? নাম কি আপনার? উত্তর হলো, জানকীনাথ বসু। আপনি এখন কোথায় আছেন? 7ম স্তরে। কেমন আছেন? বেশ সুখে আছি। আমি কে বলুন তো? গিরীন্দ্র। এই সময়ে মিস্টার ঋষি বললেন গিরীন্দ্রনাথকে, টেক প্রপার আইডেন্টিটি অফ ইউর রিলেটিভ। পুনরায় প্রশ্ন করলেন গিরীন্দ্রনাথ,
কোথায় আপনার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা হয়েছিল বলতে পারেন? উত্তর হলো পুরীতে। এমন দু একটি ঘটনার কথা বলুন যা থেকে সঠিক বুঝতে পারবো যে আপনি স্বর্গীয় জানকীনাথ, অপর কোনো আত্মা নয়। তুমি একবার অসুখের সময় একজন ডাক্তার কিরণ ও তোমার ছেলের সঙ্গে তোমার দিদিকে পুরী থেকে কটকে পাঠিয়ে দিয়েছিলে। আর একবার মন্মথবাবুর বাড়ির গীতা ক্লাসে আমি অসুস্থ হয়ে পড়ায় তুমি ইজি চেয়ারে শুয়ে কাঁধে করে আমায় জগন্নাথ ধামে এনেছিলে। শরৎচন্দ্র অবাক বিস্ময়ে গিরীন্দ্রনাথের সব কথা শুনছেন। জিজ্ঞেস করলেন, তুমি তোমার ছেলের ব্যাপারটি জেনে নিলে না কেন? জেনেছিলাম। গিরীন্দ্রনাথ বললেন, জানকীবাবুর আত্মাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার সন্তোষময়কে মনে আছে? উত্তর পেলাম, খুব মনে আছে। তোমার ছোট ছেলে, তার ঘাড়ের ভূত এখনো ছাড়েনি, কবে ছাড়বে বলতে পারেন? সেই স্পিরিটকে জিজ্ঞাসা করো। শরৎচন্দ্র জানতে চাইলেন মিস্টার ঋষির ঠিকানা। গিরীন্দ্রনাথ বললেন, উনি এখন ভবানীপুর মহারাষ্ট্র ক্লাবে আছেন, বছরে একবার করে কলকাতায় আসেন। বলে ঋষির বোম্বের ঠিকানাটাও শরৎচন্দ্রকে দিলেন। মিস্টার ঋষির সঙ্গে শরৎচন্দ্রের সাক্ষাৎ পরিচয় হয় 1937-এর 9 মে গিরীন্দ্রনাথের বন্ধু শচীন্দ্রমোহন ঘোষের বাড়িতে। তখন শরৎচন্দ্র অসুস্থ। সেই অসুস্থ শরীর নিয়ে শরৎচন্দ্র এসেছিলেন ঋষির বক্তৃতা সভায়। সেখানে উপস্থিত ছিলেন হাইকোর্টের জজ দ্বারিকানাথ মিত্র এবং বহু মাননীয় ব্যক্তি। সেখানে মিস্টার ঋষির সঙ্গে শরৎচন্দ্রের বহু আলোচনা হয় আত্মা বা স্পিরিট নিয়ে। ওর ইচ্ছা ছিল এই বিষয় নিয়ে গভীরভাবে স্টাডি করার, কিন্তু সে সময় আর তিনি পাননি। 1938-এর 16 জানুয়ারি বেলা 10টায় পার্ক নার্সিং হোমে শরৎচন্দ্র দেহত্যাগ করেন। অসুস্থ শরীর নিয়ে শয্যাশায়ী শরৎচন্দ্র একদিন গিরীন্দ্রনাথকে বলেছিলেন, যৌবনের প্রচন্ড তেজে এই জগৎকে যে চোখে দেখেছি, এখন যাবার সময় ঠিক তার বিপরীত ভাব। ভাই, বিছানা না নিলে এ পৃথিবীটা যে কি তা ঠিক বোঝা যায় না। এহেন মরমী কথা সাহিত্যিক নাস্তিক শরৎচন্দ্র, প্রেতাত্মায় অবিশ্বাসী শরৎচন্দ্র মারা যাবার বেশ কয়েকদিন পর গিরীন্দ্রনাথ চক্রে বসলেন শরৎচন্দ্রের পরলোকগত আত্মার সঙ্গে কথা কইবার জন্যে। সঙ্গে নিলেন গভর্নমেন্ট ফাইন্যান্স বিভাগের ভূতপূর্ব রেজিস্ট্রার ও কলকাতার সাইকিক সোসাইটির প্রেসিডেন্ট রায় সাহেব হরিসাধন মুখার্জিকে। মিডিয়াম হলো একটি বালিকা, ওদেরই জানাশোনা। শরৎচন্দ্রকে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে লাগলেন ওরা দুজনে। কিছুক্ষণের মধ্যেই ওরা অনুভব করলেন প্রেতাত্মা ভর করেছে মিডিয়াম মেয়েটির ওপর। প্রথমেই প্রশ্ন করলেন গিরীন্দ্রনাথ, যদি কোনো আত্মার আবির্ভাব হয়ে থাকে তাহলে নাম জানান। বোর্ডের কাগজে লেখা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আবার প্রশ্ন, শরৎদা কেমন আছো ওখানে? এখানে সুখ শান্তি অনির্বাচনীয়। তুমি কবে জড়দেহ ত্যাগ করেছ? 16 জানুয়ারি 1938 সাল। সেদিন কি বার ছিল বলতে পারো? পারি, সেদিন ছিল
রবিবার। তুমি কোথায় মারা গেছো বলতে পারো? পার্ক নার্সিং হোমে। তোমার আত্মীয় স্বজন কে কে আছে? স্ত্রী, ভাই, ভগিনী ও ভাইপো। এবার রায় সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি তো এখানে নাস্তিক ছিলেন, এখন কি মনে হয়? উত্তর হলো, এখন মতের পরিবর্তন হয়েছে। একটা জন্ম বৃথা কাটিয়েছি, আফসোস হয়। এখন বুঝেছি জীবনের উদ্দেশ্য মুক্তি লাভ করা। প্রশ্ন করলেন রায় সাহেব, আপনি তো বেশ গুছিয়ে মানুষের মনের কথা লিখতে পারতেন, এখন পরলোক সম্বন্ধে সব কথা একটু গুছিয়ে বলুন না। উত্তর, এখানে চৈতন্য সাগরে ডুবে আছি। আকাশ বাতাস সবই চৈতন্যময়, জড় বলে কোথাও কিছু নেই। একই চৈতন্য শক্তি জগতে স্থূল, সূক্ষ্ম ও কারণ রূপে বিদ্যমান। শরৎচন্দ্রের অনুজ কল্প সুহৃদ গিরীন্দ্রনাথ হঠাৎ শোকাভিভূত হয়ে পড়লেন। অন্তরঙ্গ সুহৃদের বিয়োগ ব্যথা বোধ করি নতুন করে তাকে আশ্রয় করেছে। মনে পড়ল তার ব্রহ্মদেশে বসে রচনা করা তারই একটি কবিতার কয়েকটি ছত্র। জানি না আমি কোথা আছো তুমি, হে অজ্ঞাত, হে অনন্ত অচিন্ত রহস্য। ধারণা করিতে তোমার শক্তি নাই মম, লীলাময় তুমি, না জানো কি খেলা প্রভু খেলিছ। বিরলে বসি শিশুটির মতো আপনাতে আপনি ভুলিয়া, কি কারণে এই মহা অপূর্ব সৃষ্টি রচনা তোমার। অনন্তকালে সিন্ধু কল্লোলিয়া চলে, পুরো ভাগে আমরা বসিয়া তার কুলে করিতেছি খেলা। বিজ্ঞান দর্পিত শিশু, বাহুবলে জ্ঞানহীন। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।